স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। নেট সেট সিলেবাসের উপন্যাস পাঠের পাশাপাশি কিন্তু সিলেবাসের বাইরেরও আরেকটি উপন্যাস পাঠ আমাদের চ্যানেলে চলছে। সতীনাথ ভাদুড়ীর রচিত আরেকটি বিখ্যাত উপন্যাস জাগরী। ইতিমধ্যে জাগরী উপন্যাস থেকে ফাঁসি সেল বিলু এই অধ্যায়ের দুটি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা সেই ভাগ দুটির পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো সতীনাথ ভাদুড়ী রচিত জাগরী উপন্যাস থেকে ফাঁসি সেল বিলু অধ্যায় থেকে এর পরবর্তী অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। তারপর ২ নম্বর ওয়ার্ডে অশ্বত্থ গাছটির নিচে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বারদের একটি মিটিং বসিয়াছে। গৌরী সিং বক্তৃতা দিতেছে, সব জিনিস অবজেক্টিভলি দেখিতে হইবে। প্রতি মার্কসিস্টের কর্তব্য আরও কত কি। জাতীয় সংঘর্ষে পার্টির দানের জন্য তাহারা গর্বিত, কিন্তু একজন কমরেডের মৃত্যুতে তাহারা শোকে মুহ্যমান নয়। কিন্তু পার্টির যে ইহাতে খুব ক্ষতি হইল এরূপ ভাব তাহারা দেখায় না। কত লোক আসিবে যাইবে, কত প্রকারের সামাজিক বন্ধন ও অচ্ছেদ্য পারিবারিক শৃঙ্খল বিচ্ছিন্ন করিয়া তাহারা রাজনীতি ক্ষেত্রে নামিয়াছে। সকলে না হোক, অনেকেই। নিজের আদর্শের জন্য তাহারা কেহই প্রাণ দিতে কুণ্ঠিত নয়। নিজের প্রাণকে তাহারা মূল্যবান মনে করে না। অপরের প্রাণের উপরেও তাহাদের সেইরূপ দরদ কম। কমরেড ভোলা পিছনে বসিয়া হাসিতেছে। একটি আশ্চর্য জিনিস লক্ষ্য করিয়াছি রাজবন্দীদিগের মধ্যে, যে রাজনৈতিক কয়েদি দেশের জন্য নিজের স্বার্থ ও নিজের ভবিষ্যৎ সকলেই জলাঞ্জলি দিয়াছে, যে স্বদেশের জন্য হাসি মুখে সর্বদা মৃত্যুবরণ করিতে প্রস্তুত, তাহাকেও জেলের মধ্যে সামান্য স্বার্থের জন্য জঘন্য নীচ মনের পরিচয় দিতে দেখিয়াছি। কমরেড ভোলা ফাঁসির সাজা হইতে বাঁচিয়া গিয়াছে, কিন্তু কয়েকটি মোকদ্দমা মিলাইয়া মোট ৩৩ বৎসরের শাস্তি হইয়াছে। অসম্ভব ফুর্তিবাজ, সর্বদা হাসিমুখ। ফাঁসির সাজা হইলেও নিশ্চয়ই মুখের কোণের হাসিটি লাগিয়াই থাকিত। যে কাজে যত বিপদ তাহাতে তাহার তত আনন্দ বেশি। এই বালকের মতো সরল একনিষ্ঠ স্বদেশপ্রেমীটির ভাবিবার ক্ষমতা অল্প, কিন্তু কিছু হুকুম তামিল করতে সে দ্বিধাহীন। এই কমরেডকেও ২ নম্বর ওয়ার্ডে থাকিবার সময় ডালের লঙ্কা লইয়া কালেশ্বর প্রসাদের সহিত মাথা ফাটাফাটি করিতে দেখিয়াছি। রাজবন্দীদের এই সকল দুর্বলতা নিত্য জেল কর্মচারীদের নজরে পড়ে। দেশের লোক রাজবন্দীদিগকে যে সম্ভ্রমের দৃষ্টিতে দেখে, জেলের কর্মচারীগণ কেমন করিয়া সে দৃষ্টিতে উহাদের দেখিবে? এই জন্যই বোধহয় দেশের লোকের প্রশংসা ব্যতীত উহাদের প্রশংসার জন্য আমি এত লালায়িত। জেলার একদিন সুপারিনটেন্ডেন্টকে বুঝাইতেছিলেন যে ৯ ও ১০ নম্বর সেলের কয়েদিরা খুব ভালো। দে নেভার গ্রোস অ্যান্ড গ্রাম্বল, ইহাই উহাদের প্রশংসার মাপকাঠি। সুপারিনটেন্ডেন্ট যখন সেদিন আমাকে আমার প্রয়োজনের কথা জিজ্ঞাসা করিতেছিলেন, তখন জেলারবাবু একটি পকেট বুক খুলিয়া ফাউন্টেন পেন লইয়া আমি কি চাই তাহা নোট করিতে এক্কেবারে প্রস্তুত হইয়াছিলেন। ভদ্রলোকটিকে খুব হতাশ করিয়াছি। সেলের বাহিরে যেখানে কুঁজাটি আছে ঠিক সেইখানে জেলারবাবু সেদিন দাঁড়াইয়াছিলেন। ঘরের বাহিরে দরজার সম্মুখে একটি কুঁজায় জল থাকে, এটি কিন্তু বাহিরে থাকে, আমাকে আত্মহত্যার হাত হইতে বাঁচাইবার জন্য নয়। সেলের সকল কয়েদিকেই ইহা হইতে পানীয় জল সরবরাহ করা হয়। অবশ্য ৯ নম্বর ও ১০ নম্বর বাদে।
যাহার তৃষ্ণা পায় সে সিপাহীজিকে ডাকে, না হয় সেলের ঘণ্টা বাজায়। সিপাহীজি নিজের ইচ্ছা ও অবকাশ মতো উঠিয়া তাহাকে জল দেয়। সাধারণত যে যখন জল চায় সে তখনই জল পায় না। অনেকের কাকুতি মিনতি যখন একসঙ্গে বেশ মুখর হইয়া ওঠে, তখন সিপাহীজি উঠিয়া কুঁজা হইতে জল গড়াইয়া দেয়। 1 নম্বর সেলের বিশেষ খাতির। সেই জন্য আমার দরজার সম্মুখে কুঁজাটি রাখা থাকে। কুঁজার নলটি গড়াদের ভিতর দিয়া টানিয়া লইয়া গ্লাসে জল গড়াইয়া লইলাম। যতদূর পারি জল গড়াদের বাহিরে ফেলিতে চেষ্টা করিয়া মুখ চোখে জল দিয়া লইলাম। মুখ চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল। সেলে নালি নাই, এই দরজার নিচ দিয়াই জল বাহিরে যাইবার কথা। মুখ চোখ ধুইবার সময় জল বেশিরভাগ ভিতরেই পড়িল। কুলকুচা করিয়া বাহিরে ফেলিলাম। দেওয়াল আর মেঝের সংযোগস্থলের সেই ছোট্ট গাছটির ওপর। এই গাছটিতে কুলকুচা করিয়া আমি প্রত্যহ জলসিঞ্চন করি। প্রতিবারই যখন কুলকুচা করি কত দূরে জল ফেলা যায় তাহার পরীক্ষা করি। মোটামুটি এ সম্বন্ধে ধারণা হইয়া গিয়াছে। দাঁড়াইয়া বসিয়া মুখের ভঙ্গি বদলাইয়া কত রকমে নিজের সহিত প্রতিযোগিতা করি। আগের রেকর্ড ভাঙিবার চেষ্টা করি। দ্বীপ্রহরে যখন বাহিরের সিমেন্টের মাঝে তাতিয়া আগুন হইয়া থাকে, তখন কুলকুচা করিয়া তাহার উপর জল ফেলি। তাহার পর 1, 2 করিয়া গণিতে থাকি কতক্ষণ জল নিশ্চিহ্ন হইয়া শুকাইয়া যায়। কি গাছ জানি না, তামাটে রঙের পাতা। পাতাগুলি নিমের পাতার মতো দেখিতে। লণ্ঠনটি কাছেই থাকায় গাছটি স্পষ্ট দেখা যাইতেছে। ছোট লতানে গোছের গাছ, দেওয়ালটিকে আঁকড়াইয়া ধরিয়াছে। লণ্ঠনের আলোতে ছোট ছোট হলদে ফুলগুলিকে দেখা যাইতেছে না। কি বাঁচিবার আকাঙ্ক্ষা গাছটির! ইট আর সিমেন্টের মধ্যে ফাটল, তাহারই মধ্য দিয়ে ইহা জীবনীর শক্তি আকর্ষণ করিয়া লইতেছে। আমার অবর্তমানেও লইতে থাকিবে। আমার কুলকুচার জলের প্রত্যাশা সে রাখে না। গাছটির দিকে তাকাইলে মনে হইতেছে উহার ডাঁটা ভাঙিলেই সাদা ঘন দুধের মতো রস বাহির হইবে। ক্ষেত পাঁপড়া, যাহাকে আমরা বলি ক্ষীরুই, তাহার রসও ঠিক এইরূপ দেখিতে। সেই রস জ্যাঠাইমা আমার কণ্ঠার নিচে একটি ফোড়ার উপর লাগাইয়া দিয়াছিলেন, ফোড়া ফাটাইবার জন্য। তাহার পর হইতে দুর্গাদির খেলাঘরের জন্য একটি পুরাতন মাটির প্রদীপে আমি আর নীলু কতদিন ক্ষীরুয়ের দুধ সংগ্রহ করিয়াছি। দুর্গাদির ছোট বোন টেপি, আধময়লা ফ্রক পরা, মাথার বেড়া বেনুনি। আমি আর নীলু তাহাকে আশ্রমের কাছে গ্যাঞ্জেস দার্জিলিং রোডের উপর রবার গাছের নিচে লইয়া গিয়াছিলাম, কেমন করিয়া রবারের রস জমাইয়া রবার তৈয়ারি করিতে হয় তাহা দেখাইবার জন্য। আমি গাছে উঠিয়া ছুরি দিয়া একটি ডালের উপরের ছাল কাটিয়া দিলাম। টপ টপ করিয়া দুধের মতো রস পড়িতেছে। নীলু টেপিকে ধরিয়া তাহার নিচে দাঁড় করাইয়া দিল, বলিল, উপরে তাকাস না, খবরদার, তোর মাথার উপর ইরেজার তৈরি করে দিচ্ছি। পরে টেপি বেচারির কি কান্না! রবারের রস জমিয়া তাহার মাথার চুল কামড়াইয়া ধরিয়াছে। মার কাছে আমরা 2 ভাই সেদিন কি প্রহারই খাইয়াছিলাম। ভাগ্যিস বাবা দেহাত গিয়েছিলেন। দেহাত অর্থাৎ মফস্বল। তাহার মাসখানেক পরেই টেপি মারা যায়। আমার আর নীলুর তাহার পর কি মানসিক দুশ্চিন্তা, কি অনুশোচনা! আশ্রমের শিশু গাছের তলায় বসিয়া আমরা ঠিক করিয়াছিলাম রবারের রস মাথায় দিয়াই তাহার ডিফথেরিয়া হইয়াছে। নীলু আমার আগেই খবর আনিয়াছিল। কার্তিক ডাক্তার টেপির গলা কাটিয়া তাহার মধ্য হইতে রবারের রস বাহির করিয়াছে। দুর্গাদির বাড়ির সব ছেলেপিলেদের
মা সেদিন আমাদের আশ্রমের বাড়িতে লইয়া আসিয়াছিলেন। টেপির ভাই ভোঁদা এই বৎসর উকিল হইয়াছে। তখন সে কত ছোট, মার কাছে শুইয়াছিল। রাত্রে বাড়ি যাওয়ার বায়না ধরিয়া কি কান্না! দরজার সম্মুখে বসিবার উপায় নাই, জলে ভিজিয়া গিয়াছে। নীল ডোরাকাটা ইজারটি দিয়া জল মুছিয়া লইলাম। ইজার ময়লা হইলেও আর ক্ষতি নাই, কাল তো আর ওটি পড়িতে হইবে না। 9 বৎসর আগে ভূমিকম্পের সময় মেঝেতে এই স্থানে গর্ত হইয়া গিয়াছে। আজ পর্যন্ত সেই অবস্থাতেই রহিয়া পিডব্লিউডির কর্মনিষ্ঠার সাক্ষ্য দিতেছে। 1 নম্বর সেলে যে থাকে তাহার আবার এত বাজবিচার। ফাঁসির মঞ্চ হইতে সর্বাপেক্ষা নিকটে এই ঘর। আর যে আসামের ফাঁসির দিন সর্বাপেক্ষা নিকটবর্তী, তাহারই দাবি এই ঘরের উপর। সেলের 4500 বাসিন্দার মধ্যে এই ঘরের উপর আমারই দাবি সর্বোচ্চ। পিডব্লিউডির লোকেরা ঠিকই ভাবিয়াছে, ভেজা মেঝের ওপর বসিয়া বাতগ্রস্ত হইতে যতদিন সময়ের দরকার, এ বাসিন্দাকে ততদিন বাঁচিতে হইবে না। আর যদি বেড়ালের ভাগ্যে শিকা ছিঁড়িয়া তাহার মার্সি পিটিশন মঞ্জুর হইয়া যায়, তাহা হইলে সামান্য রোগের কথা ধর্তব্যের মধ্যে নয়। আজিকার দিনেও কিন্তু মনে হইতেছে এই ভেজার উপরে বসিয়া অসুখ করিতে পারে। একটা গল্প পড়িয়াছিলাম, একজন লোক আত্মহত্যা করিতে প্রস্তুত, বিশেষ শিশি মুখের কাছে লইয়া গিয়াছে। হঠাৎ তাহার বন্ধু বাহির হইতে ইহা দেখিয়া পিস্তলটি তাহার দিকে নিশানা করিয়া বলিল, ফেলে দে বলছি গ্যালাসটা, না হলে এক্ষুনি গুলি করলাম। হাত হইতে গ্লাস পড়িয়া গেল। কে বুঝিতে পারে মনের এই গতি? হয়তো দরজার সম্মুখের এই গর্তটি ভূমিকম্পের পর মেরামতের সময় নজরে পড়ে নাই। ইঞ্জিনিয়ারের বিশেষ দোষ নাই, হঠাৎ নজরে পড়ে না। কাছাকাছি জল পড়িলে সব জল ওই স্থানে জমা হয়, তখন বোঝা যায় ওই স্থানে একটা গর্ত। কি কাণ্ড সেবার ভূমিকম্পের সময়! 1934 সালের ভূমিকম্পের কথা বলিতেছি। পাটনা ক্যাম্প, জেল হইতে উত্তর বিহারের সকল রাজবন্দীকে গভর্নমেন্ট ছাড়িয়া দিল ভূমিকম্প পীড়িত জনগণের সেবার জন্য। নীলু 1932-এর শেষের দিকেই ছাড়া পাইয়াছিল। বাবা মা দুজনেই জেলে। নীলু জ্যাঠাইমাদের বাড়িতে থাকিয়া পড়ে। আমরা বিএনডব্লিউ রেল দিয়া আসিতেছি। প্রতি স্টেশনেই ভূমিকম্পের ধ্বংসলীলার চিহ্ন বিদ্যমান। পথহারা না কোন স্টেশনের কাছে একদিন বসিয়া থাকিতে হইল। পুল ভাঙিয়া গিয়াছে, নৌকায় পার হইবার বন্দোবস্ত হইয়াছে। গভর্নমেন্টের নিকট হইতে 3 আনা খোরাকি পাওয়া গিয়াছিল। সেই নদীর ধারের হাটে দইওয়ালার সহিত ঠিকা হইল 4 পয়সায় যে যত দই খাইতে পারে। নগিন্দর সিং প্রায় 4-5 সের দই খাইল, বিনা মিষ্টিতে লালচে রঙের মহুয়া দই। সঙ্গে পয়সা নাই। কারাগোলা রোড স্টেশন হইতে পূর্ণিয়া পর্যন্ত হাঁটিয়া যাইতেই হইবে। গ্যাঞ্জেস দার্জিলিং রোডে কি বড় বড় ফাটল! হরদর পুলটি ভাঙিয়া গিয়াছে। হরদা বাজারের নিকট গিয়া পার চলে না। দুবেজি কংগ্রেস কর্মী তাহার দোকানে উপস্থিত হইতেই তাহার স্ত্রী দৌড়াইয়া ভিতরে চলিয়া গেল। অল্পক্ষণ পরেই পরনাম এই কথা বলিতে বলিতে বাহির হইয়া আসিল। দেখিলাম মিলের শাড়ি বদলাইয়া সবুজ পাড়ের খদ্দরের শাড়িখানি পরিয়া আসিয়াছে। গায়ের রং এত বয়স সত্ত্বেও সুন্দর ফুটফুটে। রিজু দেহ, টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকা নাকটি, সর্বোপরি চোখ মুখের একটি আত্মমর্যাদার ভাব বৃদ্ধার রূপকে আরও শ্রীময়ী করিয়া তুলিয়াছে। দুবেজির স্ত্রী ও দুবেজি কি খাতিরটাই করিল। দুধে চিড়ে ভিজাইয়া সে চিরা দই দিয়া আমরা রঙ্গকৌতুকের মধ্যে তৃপ্তি করিয়া খাইলাম। কৌতুকের লক্ষ্য দোবেজি। সকলেই তাহার ভোজপুরি বলি অনুকরণ করিয়া কথা বলিবার চেষ্টা করিতেছে।
দুবেজি পৌঁছাইলাম কে চৌপল বলেন, তাহা লইয়া কি হাসি। বৃদ্ধ বৃদ্ধাও এই হাসিতে যোগ দিয়াছে। আগুনের ঘুরের ধারে অনেক রাত্রি পর্যন্ত দুবইনের সহিত গল্প হইল। মার কথা, এইবার শাদি করতে হইবে। আরও কি কি মনে পড়িতেছে না। দুবেইন নিমক সত্যাগ্রহের সময় লবণ তৈয়ার করিয়া জেলে গিয়াছিল, কিন্তু পুলিশ কেন জানি না দুবেচিকে ধরে নাই, বোধহয় বয়স হইয়াছে বলিয়া। তাহার পর দুবেইন নিজেকে দুবে অপেক্ষা বড় বলিয়া মনে করে। দুবেচি আমার কাছে এইসব নালিশ করিল। ভারী সরল মন এই স্বামী স্ত্রী দুইজনের। নিজেদের সামান্য জমি জমা যাহা ছিল কংগ্রেসকে দান করিয়াছে। রাত্রিতে শুইয়া আছি, উহারা মনে করিল আমরা ঘুমাইয়া পড়িয়াছি। পাছে আমাদের নিদ্রার ব্যাঘাত হয়, আমাদের কম্বলের উপর আরেকখানি করিয়া কম্বল চাপা দিয়া গেল। তাহার পর ওই স্থান হইতে রওনা হইবার পূর্বে স্থানীয় প্রাইমারি স্কুলের দিকে আমাকে একান্তে লইয়া গিয়া বলিল, আমাদের একটি অনুরোধ রাখতে হবে। আমাদের ছেলেপিলে নেই। তোমাকে কতদিন থেকে, সেই যখন তুমি এতটুকু ছিলে তখন থেকে দেখছি। মাস্টার সাহেবের ছেলে তো আমাদেরও ছেলে। আমরা গরিব মানুষ, তোমরা হলে বাঙালি বিলুবাবু, কিন্তু আমাদের একটি কাজের দায়িত্ব তোমাকে নিতেই হবে। আমাদের যে কয়েক বিঘা জমি আছে, তাহার আয় আমি কংগ্রেসের কাজেই খরচ করি। এগুলো লেখাপড়া করে দিয়ে যেতে চাই। আমরা মরে যাবার পর তুমি এগুলো মহাত্মাজির কাজে লাগিও। আমরা আর কটা দিনই বা বাঁচব। তাহাদের কাছে কথা দিয়াছিলাম। দুবেইন এখনও বোধহয় সেই রঙিন কাগজের রথের মধ্যস্থিত রামজির মূরতের সম্মুখে বসিয়া প্রদীপের আলোয় তকলিতে এন্ডির সুতো কাটিতেছে। হরদাবাজার হইতে পূর্ণিয়া পৌঁছিলাম পরের দিন দুপুরবেলায়। গান্ধী আশ্রম গভর্নমেন্ট জব্দ করিয়াছে, তথাপি সেই দিকেই চলিলাম। দূর হইতে দেখিতেছি জেলা কংগ্রেস অফিস ঘরে পাশের শিশু গাছটি পিতাভ জরদ রঙের বিগ্নোনিয়া ফুলে ভরিয়ে গিয়াছে। আমি সেবার লতাটি ওই গাছে উঠাইয়া দিয়াছিলাম। পতাকা স্তম্ভের জাতীয় পতাকা পূর্বে বহুদূর হইতে দেখা যাইত, এখন তাহা নাই। কিন্তু ভাসমান সাদা মেঘখণ্ডের পটভূমিকায় বিগ্নোনিয়া ফুলে ভরা শিশু গাছটি জাতীয় পতাকারই কাজ করিতেছে। সাদা, জাফরানি, সবুজ তিনটি রং। আশ্রমের বাড়িগুলি খড়ের। আমাদের বাড়ির বেড়া ভাঙিয়া পড়িয়াছে। টিউবওয়েলের উপরের অংশটি নাই। এসডিও সাহেবের সিল করা দরজায় তালার চিহ্নমাত্রও নাই। তক্তাপোষ ও বড় আলমারিটি ছাড়া আর কোনো জিনিসই ঘরে নাই। ছোটোখাটো সব জিনিসই যে পাড়িয়াছে সেই লইয়া গিয়াছে। রান্নাঘরের দরজার কপাট দুইটিকেও তুলিয়া লইয়া গিয়াছে। মহাত্মাজির ছবিখানি চুরি গিয়াছে। নদীর তৈয়ার করিয়া দেওয়া ফ্রেমে বাঁধান তোলার প্যাঁচাটি দেখিলাম না। সহদেওর বোন সরস্বতীর ছোটবেলার তৈরি কার্পেটের উপর বোনা আনটাচেবিলিটি ইজ এ সিন, সিনের এনটি জেডের মতো করিয়া লেখা, তাহাও নাই। আমার লেখা একটি কবিতা নীলু পেস্টবোর্ডের উপর আঁটিয়া টাঙাইয়া দিয়াছিল, সেইটি রহিয়াছে। লেখা অস্পষ্ট হইয়া গিয়াছে। আর আমার আঁকা রবিবাবুর ছবি পিচবোর্ডের উপর আঁটা, এখানেও দেখিলাম কেহ লইবার যোগ্য দ্রব্য বিবেচনা করে নাই। হয়তো ফ্রেমে বাঁধানো নয় বলিয়া ছাড়িয়া গিয়াছে। ফুলের গাছগুলি চুরি হইয়া গিয়াছে। কেবল গোলাপি আর সাদা ভিনকা ফুলে আঙিনাটি ভরিয়া রহিয়াছে। বোধহয় উহার গাছ ছাগলে গরুতে খায় না। মধ্যে মধ্যে দুই একটা ভ্যারেন্ডার গাছ মাথা উঁচু করিয়া রহিয়াছে। আভিজাত্যহীন নগণ্য
ভিনকাকে তাচ্ছিল্য করিবার জন্য। গুটি পোকার চাষের বাড়ি এক্কেবারে পড়িয়া গিয়াছে। গরুর গাড়ির চাকা দুইটিকে খুলিয়া লইয়া গিয়াছে। তেলের ঘানির ঘরটি খাড়া আছে, কিন্তু ঘরের ভেতরটি অরর গাছের মতো দেখিতে এক প্রকার আগাছায় ভরা। ভিতর যাইবার উপায় নাই। আশ্রম লাইব্রেরির বই একখানিও নাই। হলঘরের মধ্যে দেখিলাম রাশিকৃত আবর্জনা। অনেকগুলি ছাগল ও গরু প্রত্যহ বাঁধিবার চিহ্ন তথায় বর্তমান। প্রতিবেশীরা দেখিতেছি কংগ্রেসের এই দুর্দিনে ঘরটিকে ভোলে নাই। মন উদাস হইয়া গেল। আশ্রম হইতে বাহির হইয়া জ্যাঠাইমার বাড়ির গেটের মধ্যে ঢুকিলাম। এটা বাবার অন্তরঙ্গ বন্ধুর বাড়ি। বাড়ির ঠিক সম্মুখে একটি তাঁবু। তাঁবুর দরজার ওপর একটা সাদা ছাগল ঊর্ধ্বমুখ হইয়া এক মনে একটি লতাপাতার এমব্রয়ডারি করা টেবিল ক্লথ চিবাইতেছে। ননীদির মেয়ে বুড়িয়া আর তাহার খেলার সাথীগণ মাঠের মধ্য দিয়া যে বিরাট ফাটলটি চলিয়া গিয়াছে, তাহার মধ্যে দৃষ্টি নিবদ্ধ করিয়া উবুর হইয়া শুইয়া আছে। আমাকে দেখিয়া সকলে দৌড়াইয়া আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, ওখানে কি করছিলি? বলিল, ছোট মামা বলেছে যে ফাটলের মধ্য দিয়ে আমেরিকা দেখা যায়। বাহির হইতে চিৎকার করিতে করিতে বুড়িয়া বাড়ি ঢুকিল। দিদিমা দেখো কে এসেছে। জ্যাঠাইমা আর নদি হবিষ্যি ঘরে খাইতে বসিয়াছেন। কোথায় নদি বলিয়া ঢুকিতেই দুজনেই খাওয়া ছাড়িয়া বাহিরে আসিলেন। জ্যাঠাইমার ডান হাত এঁটো, বাঁ হাত দিয়া আমাকে কাছে টানিয়া লইলেন। নীলু দেখি ঘরের মধ্যেই ছিল। চোখ রগড়াইতে রগড়াইতে বাহিরে আসিল। জ্যাঠাইমার খাওয়াটি নষ্ট করলে তো, এখন জ্যাঠাইমার পাতে বসে ওগুলি গেল বলিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। নদি বলিল, দেখেছ দেখেছ, আমাদের তো হয়েই গিয়েছিল। নদীর চোখে কপট ক্রোধের চিহ্ন। জ্যাঠাইমা নীলুকে তাড়া দিয়া কহিলেন, তুই আবার ওই ভাঙা ঘরে শুয়েছিলি? ঘর চাপা পড়ে মরবি নাকি? তোকে নিয়ে আর পারি না। আর আমি তোকে এখানে রাখবো না, পাঠিয়ে দেব মামার বাড়িতে। কি ডাকাত কি ডাকাত! কাল রাতেও ওই ৮ ফাটা ঘরে শুয়েছিল। তারপর কত কথা কত গল্প। নীলুর কথাই ফলিল, সেই পাতে আমাকে খাইতেই হইল। আমরা কখনো জ্যাঠাইমাদের বাড়িকে নিজেদের বাড়ি ছাড়া ভাবিতে পারি নাই। জ্যাঠাইমাদের বাড়ি চিরকাল আমাদেরও বাড়ি। জ্যাঠাইমাকে মনে পড়ে, সম্মুখের দুইটি বড় বড় দাঁত মুখের বাহিরে আসিয়া পড়িয়াছে। কপালে দুই ভ্রুর মাঝে একটি নীল উল্কির দাগ। মাথায় কাঁচা পাকা চুল, ছোট্ট মুখখানি, মুখে হাসি লাগিয়াই আছে। আর হাসিলেই দেখা যায় সম্মুখের নিচের পাটির দুইটি দাঁত পড়িয়া গিয়াছে। পরনে মটকার থান। জ্যাঠাইমার চোখে মুখে কথাবার্তায় এমন মাতৃত্বের ভাব যাহা সচরাচর দেখা যায় না। রাফায়েলের মাতৃমূর্তি বড় গম্ভীর, কেমন যেন একটু আড়ষ্ট আড়ষ্ট ভাব। সর্বশরীরে সাবলীল ছন্দ ও স্বচ্ছন্দ গতির অভাব। হাসপাতালের নার্সদের ম্যাট্রনের মতো যেন কৃত্রিম গাম্ভীর্যে ভরা, কিন্তু জ্যাঠাইমা যেন দেশি পটুয়ার আঁকা যশোমতীর ছবি। চাকচিক্য নাই, কিন্তু অন্তরে সাড়া দেয়। আমার মার যে ভাব, আমার আর নীলুর প্রতি জ্যাঠাইমার সেই ভাব পাড়ার সব ছেলে মেয়েদের প্রতি। সকলেরই এখানে অবারিত দ্বার, কিন্তু আমার গর্ব যে আমার স্থান তাদের মধ্যে সর্বোচ্চই। নীলুরা তো যখন তখন জ্যাঠাইমাকে এই বলিয়া খেপায় যে তিনি আমার ওপর পক্ষপাতিত্ব করেন, আর সকলকে না দিয়া লুকাইয়া আমার জন্য খাবার রাখিয়া দেন। আমি জেলে থাকিবার সময় জ্যাঠাইমা একবার খুব অসুখে পড়েন। সেই সময় নাকি তার সব সম্পত্তি
আমাকে দিয়া যাইবার ইচ্ছা প্রকাশ করেন। তখন দেখা যায় তাহার নিজের সম্পত্তির মধ্যে আছে একটি পুরানো বালিশের ওয়ারের মধ্যে 26টি টাকা আর 1 কলসি পুরানো ঘি, প্রতি মাসে কিছু কিছু করিয়া জমানো। নীলু রসাইয়া এই সকল গল্প করে এবং যখন তখন জ্যাঠাইমাকে এই জন্য উদ্ব্যস্ত করিয়া তোলে। সে একবার জ্যাঠাইমার ভাইয়ের নাতনির বিয়েতে জ্যাঠাইমাকে লইয়া গিয়াছিলাম তাহাদের দেশে। পাবনা জেলার ছোট্ট একটি গ্রাম, যমুনা নদীর তীরে। জ্যাঠাইমার সঙ্গে তাহাদের গ্রাম দেখিতে বাহির হইয়াছি। তাহার কবিরাজদার ভিটে, গ্রামের বাবুদের ভাঙা মন্দির, ভৈরব ভূঁইয়া যাহার নামে শুকনো গাছে ফল ধরিত, বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, তাহাদের প্রাচীন বসত বাটি। আরও কত জায়গা দেখিলাম। জ্যাঠাইমার কাছে বাল্যকাল হইতেই এই সকল স্থানের এত গল্প শুনিয়াছিলাম যে কিছুই যেন নূতন লাগিতেছিল না। তাহার পর জামাইদিঘির ধারের বাঁধের উপর দিয়া যাইতেছি। জ্যাঠাইমা দেখাইলেন এইখানে নবদ্বীপ ডাক্তার সাইকেল হইতে পড়িয়া গিয়াছিল। তখন এই জেলায় একখানি মাত্র সাইকেল ছিল। সাইকেল দেখবার জন্য আমরা পাড়ার সবাই এখানে এসে দাঁড়িয়েছি। বেচারা হুড়মুড় করে পড়ে গেল দিঘির জলের ভেতর, এক্কেবারে সাইকেল টাইকেল নিয়ে। আমি বলিলাম, জ্যাঠাইমা, সে যে বলেছিলে ফেরিমেন্টের রাস্তার, আসল কথাটি ফেরি ফান্ডের উপর। আরে এই বাঁধের উপর দিয়ে একটাই ফেরিমেন্টের রাস্তা। আর দেখ, তোকে একটা কথা বলি, বস এখানে। তুই যে আমাকে জ্যাঠাইমা জ্যাঠাইমা বলে ডাকিস, আমার একটুও ভালো লাগে না। আমাকে মা বলতে পারিস না? আমি কেমন যেন হতভম্ব হইয়া গেলাম। তাহার মুখের দিকে তাকাইয়া দেখি আগ্রহান্বিতভাবে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে চাহিয়া রহিয়াছেন, আমার উত্তরের প্রতীক্ষায়। প্রগাঢ় স্নেহপূর্ণ মাতৃত্বের ঝলকে মুখ উদ্ভাসিত। প্রশ্নটি এত অপ্রত্যাশিত যে আমার মুখে উত্তর যোগাইতে বেশ কিছুক্ষণ সময় লাগিল। ভাবিয়া চিন্তিয়া বলিলাম, জ্যাঠাইমাও যা, মাও তাই, দুই তো একই। দেখিলাম আমার উত্তরে তিনি বিলক্ষণ অপ্রস্তুত হইয়াছেন। অপরাধীর সুরে বলিলেন, তোর মা আছে, তোকে এই অনুরোধ করা আমার অন্যায়। তাহার দৃষ্টি দিঘির অপর পারে, কিন্তু কোনো নির্দিষ্ট জিনিসের উপর নয়। সেই দিন হইতে সকলের অসাক্ষাতে জ্যাঠাইমাকে মা বলিয়া ডাকি। সকলেই কথাটা জানে, কিন্তু তথাপি জ্যাঠাইমা ডাকে ছোটবেলা হইতে এমন অভ্যস্ত যে সকলের সামনে মা বলিয়া ডাকিতে কেমন যেন সংকোচ হয়। নবদ্বীপ ডাক্তারের সাইকেল হইতে পড়িয়া যাইবার স্থান দেখাইবার সময় জ্যাঠাইমার হঠাৎ আমার মা হইবার ইচ্ছা কেন হইল, তাহা আজও ঠিক করিতে পারি নাই। ইহার কিছুদিন পরের কথা। যাহা ভয় করিয়াছিলাম ঠিক তাই। আমার জ্যাঠাইমাকে মা বলা মা পছন্দ করেন না। আমি আর নীলু রান্নাঘরের দাওয়াতে খাইতে বসিয়াছি। মা পরিবেশন করিতেছেন। পরিবেশন করিয়া মা আমাদের সঙ্গে খাইতে বসিলেন। আমি হঠাৎ বলিয়া ফেলিলাম, মা জানো, জ্যাঠাইমা তিল বাটা দিয়ে একরকম এমন সুন্দর ঝিঙের ঝোল রাঁধেন, তা সেখানে খেলেই পারো, এখানে আর খাওয়ার দরকার কি? কি কথার কি উত্তর! মা স্বভাবতই মিষ্টভাষিণী। তাহার কথায় এই আকস্মিক ঝঙ্কার আমাকে অবাক করিয়া দিয়াছিল। নীলু হঠাৎ বলিয়া উঠিল, আজকে মাকে বলেছি কিনা যে তুমি জ্যাঠাইমাকে মা বলো, তাই মা চটেছে। দেখলে না, তুমি বললেন। সত্যই মা বেশি রাগ করিলে আর আমাদের তুই বলেন না। নীলুটাও আবার এমন বোকা, মার আড়ালে খবরটি আমাকে দিলেই পারিত। দেখিলাম মার দু চোখ দিয়া জল আসিতেছে। তাহা ঢাকিবার জন্য রান্নাঘরেই ঢুকিয়া পড়িলেন। আমার মনে হইতে লাগিল যে
একটি গুরুতর অপরাধ করিয়া ফেলিয়াছি। মা যে ওয়ার্ডে আছেন তাহার নাম আওরত গীতা। আজ আর ঘুমাইতে পারিবেন না। মা বোধহয় মশারি ফেলিয়া জপে বসিয়াছেন। মন খারাপ হইলেই মা দেখিয়াছি জপে বসেন। নীলু যখন দেউলিতে গত বৎসরের প্রথমের দিকে অসুখে পড়িয়াছিল তখনকার কথা বলিতেছি। হঠাৎ খবর আসিল নীলুর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হইয়াছে আজমির হাসপাতালে। সেদিন সারা রাত মা পূজার ঘরে থাকিলেন। রাত্রি প্রায় 11টার সময় কেবল একবার আমার ঘরে আসিয়া আয়নার পাশে ও তাকের উপর শিশিগুলির পাশে কিছু খুঁজিতে লাগিলেন। আমার মনে হইল মা হয়তো নীলুর অসুখের সম্বন্ধে আমার সহিত কথা বলিতে চাহেন, অথচ সাহস পাইতেছেন না। পাছে আবার আমি অসুখের গুরুত্ব বা প্রাণের আশঙ্কা সম্বন্ধে কোনো কথা বলিয়া ফেলি, সেই জন্য। বোধহয় জপ করিয়া মনে সম্পূর্ণ বল পান নাই। মা ভাবিলেন আমার দৃষ্টি বইয়ের দিকে নিবদ্ধ, তাহাকে আমি দেখিতেছি না। দেখিলাম অতি ভক্তি ভরে দেওয়ালে টাঙানো গান্ধীজির ছবিটিকে প্রণাম করিলেন। তাহার আলনায় টাঙানো গুছানো কাপড়গুলিকে আবার গুজাইতে আরম্ভ করিলেন। তখন আমি মাকে বলিলাম, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন অতি সাধারণ ব্যাপার, সকলেরই সেরে যায়। আজকাল বিলেতে সুস্থ লোকে এই অপারেশন করিয়ে নেয়। মা এমন ভাব দেখাইলেন যেন এই বিষয়ে তাহার কোনো চিন্তা বা উৎসুক্য নাই। দেউলি থেকে আজমির কত দূর রে? আবার সারা রাত্রি জপেই কাটিল। ফাঁসি সেল বিলু এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করতে হবে। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।